আমি যে কথাটা বললাম, হয়তো আপনাদের যেখানে আপনি আছেন ওখানে হয়তো এই বিষয়গুলো খুব গুরুত্বপূর্ণ। দেখুন, তারেক রহমান সাহেব যে কথাটা বলেছেন, এটা নিয়ে অনেককে আমি নানা রকম ট্রল করতে দেখেছি, কিন্তু আমার কাছে মনে হয়েছে যে ওনার এই কথাটা কিন্তু আসলেই গুরুত্বপূর্ণ। উনি কি বলেছেন? উনি বলেছেন আলু চাষিদের যে পরিমাণ ভর্তুকি প্রয়োজন সেই অর্থ দিয়ে গণভোট আয়োজনের চিন্তা করা হচ্ছে, অথচ গণভোটের চেয়ে আলু চাষিদের ন্যায্য মূল্য পাওয়া বেশি প্রয়োজন। মানে এই তুলনাটা না করলে হতে পারতেন, কিন্তু আলু চাষিদের ব্যাপারটা যে গুরুত্বপূর্ণ এটা বোঝানোর জন্য। এবং অবস্থাটা এমন দাঁড়িয়েছে যে আমাদের আলু চাষিরা কিন্তু এবার আসলে সর্বশান্ত হয়ে যাচ্ছে। তারা যে অর্থ বিনিয়োগ করে আলু চাষ করেছে প্রতি কেজিতে অথবা মনে, তার কিন্তু 1/3 তারা পাচ্ছে না। আগামীতে হয়তো আলু চাষ করবে না, তখন দাম বেড়ে যাবে। একই কথা উনি বলেছেন কিন্তু যে পেঁয়াজ সংরক্ষণের কথা। আমাদের পেঁয়াজ বিদেশ থেকে আমদানি করতে হয় শেষ দিকে, সেখানে আমরা পেঁয়াজ সংরক্ষণ করতে পারি না, পেঁয়াজকে টিকিয়ে রাখতে পারি না। এই যে একজন পলিটিক্যাল লিডারের এই যে সাধারণ মানুষকে নিয়ে চিন্তা, এটাকে আসলে আপনি কিভাবে দেখছেন? আমিও ওনার বক্তব্যটা প্রথমে পত্রিকা দেখে তারপরে আমি সরাসরি গিয়ে আমি শুনলাম, এবং আমার কাছে খুবই আম, ভালো লেগেছে এই কারণে যে যে যেই তারেক রহমানকে আমরা স্টুডেন্ট অবস্থায় চিনেছি, ধরেন 2001 সাল থেকে 2006 সাল পর্যন্ত যেই তারেক রহমানকে আমরা জানতাম, আম, তার সাথে অনেকটাই এই বক্তব্য একটু ব্যতিক্রমধর্মী, কারণ ওনার এই বক্তব্যের মাধ্যমে একটা বিষয় স্পষ্ট হয়েছে যে উনি এখন যে মাটির এবং মানুষের বিষয়টা উনি বোঝার চেষ্টা করছেন, এবং সাধারণ মানুষের মধ্যে আসলে যে আমরা যে এখন জুলাই সনদে যে উচ্চ কক্ষ নিম্ন কক্ষ নিয়ে আলোচনা করছি, তাদের কিন্তু এসব নিয়ে খুব একটা আগ্রহ বা ধারণা অনেকের মধ্যে নাই। বিশেষ করে আমরা যদি বলি যে বাংলাদেশের কৃষক যারা মূল অর্থনীতিটাকে ধরে রাখছেন, তারা তাদের দৈনন্দিন সমস্যাগুলোই বেশি ভাবেন। তো সেই জায়গায় এই কথার যথার্থতা রয়েছে যে চাষিদের জন্য এই মুহূর্তে বরং সেই আলু চাষে তাদের যে ক্ষতি হচ্ছে, তারা যে ন্যায্য মূল্য পাচ্ছে না বা তাদের যে ব্যয়, আমরা অতীতেও দেখেছি অন্যান্য ফসলের ক্ষেত্রেও একই ঘটনা ঘটেছে। এরকম গণভোটের মতো আমি বলবো যে একটা অপ্রয়োজনীয় এবং খুবই অপ্রাসঙ্গিক এই অর্থে যে এবং যেই বিষয়ে, কারণ জুলাই সনদ এমন একটা বিষয় যে অনেকে বলছে যে এটা একটা বিসিএস পরীক্ষা দেওয়ার মতো হবে গণভোটটা, কারণ হচ্ছে যে 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 প্রশ্নগুলো আসবে না আসবে, তো সেইখানে খরচ করে আসলে সাধারণ মানুষের লাভটা কি হবে। তিনি সেই বিষয়টা অ্যাড্রেস করেছেন। এটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ আমরা দেখেছি যে যেই পরিবর্তনটা হলো আমাদের আওয়ামী লীগ সরকারের পতনের মধ্য দিয়ে, যদিও আমরা আগের আলোচনায়ও বলেছি যে দেখেন সেই দাবিগুলোর মধ্যে একটাও কিন্তু ছিল না যে শ্রেণী বৈষম্য বিলোপ প্রসঙ্গ, কিংবা আমি শ্রেণী বৈষম্যের কথা বাদ দিলাম, অর্থাৎ সাধারণ মানুষের যে দরকার, অর্থাৎ আমাদের যে বিভিন্ন রকমের বিভাজন আছে সমাজে, যে আমাদের যে শ্রেণীভিত্তিক বিভাজন আছে, আমাদের ধর্মভিত্তিক বিভাজন আছে, জেন্ডার ভিত্তিক যে ছোটখাটো যে এক ধরনের দূরত্ব আছে, আমাদের বিভাজন আছে, আহ, সেগুলো নিয়ে কিন্তু কোনো মৌলিক দাবি আমাদের জুলাই সনদেও ছিল না। অর্থাৎ সাধারণ মানুষের জায়গা থেকে আমরা আমাদের বড় বড় দাবি কিন্তু আমরা সেই অর্থে রাজনীতিবিদদের কাছ থেকে দেখছি না। এমনকি যখন নতুন রাজনৈতিক দল গঠন করলো এনসিপি, যদিও রাজনৈতিক দল গঠন করার প্রতিশ্রুতি দিয়ে তারা আন্দোলন করেনি বা পরিবর্তনও ঘটেনি, কিন্তু তারা যে দল গঠন করলো, তাদের বিভিন্ন সময়ের কর্মকাণ্ডের মধ্যেও বড় বড় রাজনৈতিক বিষয়গুলো, কিছু বিষয়গুলো ছাড়া তাদেরও কিন্তু সাধারণ মানুষের প্রয়োজন নিয়ে তাদের কোনো দাবি দাওয়ায় আমরা দেখিনি যে উঠে আসছে। একটা বিষয় রিসেন্টলি উঠে আসছে, যেটা এই তারেক রহমানের এই বক্তব্য পাশাপাশি আরও যে বিষয়গুলো উঠে আসছে, যে আমরা যে নারীর কর্মঘণ্টা নিয়েও একটা এই আলোচনা আসছে জি, সেটা। আমি এটাও জিজ্ঞাসা করতাম। এটা জিজ্ঞেস হ্যাঁ, করতাম যে উনি যেরকম কৃষকদের নিয়ে বলেছেন, সেটা আপনি এক ধরনের ব্যাখ্যা করলেন। আমরা দেখেছি যে জামায়াতে ইসলামকেও দেখেছি, ওনারা ইদানিং দেখলাম যে নারীদের নিয়ে ভাবছেন। এবং ওনাদের দুটো কথা, প্রথমত আমেরিকায় বসে দেখলাম ডক্টর শফিকুর রহমান উনি বললেন যে ওনারা ক্ষমতায় গেলে পরে নারীদের জন্য 8 ঘন্টার পরিবর্তে 5 ঘন্টা করে দেবেন। এবং এটা দেখলাম যে পরবর্তী সময়ে আমাদের দেশের নারী সংগঠনগুলো এটা ইতিবাচক ভাবে নিল না। আর আমি নিজেও প্রশ্ন করেছিলাম, আপনি যে 5 ঘন্টা করতে চাচ্ছেন, আপনার কাছে কি কোনো নারী সংগঠনের পক্ষ থেকে অথবা কোনো নারী কি দাবি জানিয়েছিল আমাকে 5 ঘন্টা করে দেন সময়টা? তাহলে আপনি এটা কেন করতে চাচ্ছেন? ধরো কি নারীদেরকে নিতে অনেকে আগ্রহী হবে। আবার বিপরীত দিকে এটাও দেখলাম, দেশে আসার পর ওনারা এই কথাটা বলেই যাচ্ছেন যে ওনারা নাকি নারীদেরকে বাড়তি ওই বাড়তি যে সময়টুকু যারা নাকি কাজ না করবে তাদের পুষিয়ে দিবেন।
বিভিন্ন ভাবে। তো এই পুরো জিনিসটা কি নারীদের প্রতি ওনাদের মানে সহমর্মিতা, সহানুভূতি অথবা বিশেষ কোনো মানে আপনার আনুকূল্য প্রকাশিত হলো? না, একটা হলো যে বিষয়টা জামায়াতের একজন নেতার মুখ থেকে এসেছে বলে ধরেন নারী সংগঠনের নেতৃবৃন্দ বা অন্যরা তারা বিষয়টাকে আসলে সমালোচনার দৃষ্টিতে দেখছেন। কারণ হচ্ছে জামাতের নারী বিষয়ক যে ভাবনা বা অতীতের যে ঘটনা, তাতে হচ্ছে জামাতের প্রতি বিশ্বাস রাখতে পারছেন না অনেকে। যদিও আইডিয়াটা খুবই রিসেন্ট এবং পুরো গ্লোবালি এই বিষয়টা আলোচনা হচ্ছে, সেটা হচ্ছে কেয়ার ওয়ার্ক এবং কেয়ার ওয়ার্কের মূল্যায়নের বিষয়টা, আমি সেটা আসছি সেটা কি। কিন্তু যে কারণে মানুষ প্রথমেই আসলে বিরোধিতা করেছে সেটা হচ্ছে যে জামায়াতের সম্পর্কে যেসব প্রোপাগান্ডাগুলো ছিল অতীতে, ধরেন আপনার জামায়াত যে মুক্তিযুদ্ধ বিরোধী যেই ধারণাগুলো ছিল, এটা জামায়াত বিভিন্ন সময় আবার সেই, যেমন আওয়ামী লীগ কিন্তু বারবার যে বিষয়টা বলার চেষ্টা করেছে জামায়াত মুক্তিযুদ্ধ বিরোধী, জামায়াত মুক্তিযুদ্ধ বিরোধী। একটা পর্যায়ে মানুষ কিন্তু বিরক্ত হয়েছে যে আওয়ামী লীগ বিভাজনের রাজনীতি করছে, রাজাকার বলে ভাগ করছে। আবার জামায়াতই তার কর্মকাণ্ডে সেই আওয়ামী লীগের কথাই কিন্তু প্রমাণিত করছে, বা সাধারণ মানুষের যে আশঙ্কা। ঠিক একই কারণে যখন ডক্টর শফিকুর রহমান এত বলা যায় যে একটা সমসাময়িক একটা আইডিয়া নিয়ে আসলেন যে কেয়ার ওয়ার্ক, কারণ হচ্ছে নারীরা যখন বাইরে আসলেন, নারীদের ঘরের কাজ বাইরের কাজ একটা ডাবল বার্ডেন, অর্থাৎ এই যে দুই কাজ সামলাতে গিয়ে তাদের উপর আমরা আসলে আর অতিরিক্ত কাজ চাপিয়ে দিয়েছি, তাদের যে কাজ অলরেডি যে কাজটা ছিল সেই কাজটাকে স্বীকৃতি না দিয়ে। তো কেয়ার ওয়ার্কের ধারণা বর্তমান বিশ্বে অনেক বেশ জনপ্রিয়, অনেকেই চিন্তা করছেন কিভাবে এই কেয়ার ওয়ার্ককে মূল্যায়ন করা যায় অর্থনৈতিকভাবে। তো সেই জায়গা থেকে যদি রাষ্ট্র সাবসিডি দেয় বা ভর্তুকি দেয়, যেটা উনি বলেছেন যে 5 ঘন্টার বেতন হয়তো কোনো প্রতিষ্ঠান দিবে, আর রাষ্ট্র বাকি 3 ঘন্টার দিবে, আইডিয়াটা ভালো। কিন্তু মুশকিল হচ্ছে যে আইডিয়াটা যিনি এখন উপস্থাপন করেছেন তারা সেই বিশ্বাসযোগ্যতা অর্জন করতে পারেননি, যার কারণে আসলে সমালোচনাটা হচ্ছে। তো এই কারণে জামায়াতকে সেটা অবশ্য তার কর্মকাণ্ড দিয়ে তাকে আবার প্রমাণ করতে হবে যে না, তারা যেটা বলছে তাদের একটা ভালো আইডিয়াও যে তারা সেটা আসলে ভালো জায়গা থেকে বলছে, সেটাও তাদেরকে প্রমাণ করতে হবে। তাহলেই মানুষের প্রতি বা নারী আন্দোলনের কর্মীরা বা নারী সংগঠনের নেতৃবৃন্দের একটা আস্থার জায়গা তৈরি হবে। কিন্তু আমরা যদি রাজনৈতিক দল বাদ দিই, যে কে বললো, আমরা যদি আইডিয়াটা নিই, যদি আমরা আইডিয়াটা চিন্তা করি, যেমন তারেক রহমান বললেন যে চাষিদের কথা ভাবতে হবে, যেমন ওনারা বললেন যে নারীদের এই যে যে এক্সট্রা ওয়ার্ক সেটা আমাদের বিবেচনা আনতে হবে। হয়তো পরবর্তীতে আমরা এটা নিয়ে আলোচনা করবো যে আমরা এর মাধ্যমে আবার কেয়ার ওয়ার্ক শুধুমাত্র নারীদের উপরই চাপিয়ে দিচ্ছে কিনা, এটা তো নারীদেরই কাজ না, আমরা একটা একদম নারী পুরুষ এক ধরনের বিভাজন এনে দিচ্ছি না। সেটা তখন হয়তো আরো আলোচনা করে পরবর্তীতে বা আমরা আরো পরবর্তী পদক্ষেপ নিতে পারবো। কিন্তু আমরা যদি মূল ধারণাটা নিই, তখন হয়তো আমাদের একটা রাজনৈতিক পরিবর্তন আসবে। তা না হলে আমাদের পরিবর্তনের যে আকাঙ্ক্ষা ছিল, আমি যদি একটু একটু পদ্ধতিগতভাবে আলোচনাটা করি, যে খেয়াল করেন যে আওয়ামী লীগের প্রতি মানুষের যে ক্ষোভগুলো ছিল, রাজনৈতিক যে ক্ষোভগুলো ছিল, যে আওয়ামী লীগ দলীয়করণ করেছে, আওয়ামী লীগ বিভাজনের রাজনীতি করেছে, আওয়ামী লীগ নির্বাচনে সবার অংশগ্রহণ নিশ্চিত করেনি, বা আওয়ামী লীগ নির্বাচনে বা সুষ্ঠু নির্বাচন দেয়নি। তা আমাদের সেই জায়গা থেকে মানুষ ছাত্র সমাজের কথায় বিশ্বাস করে রাস্তায় নামলো, নেমে একটা পরিবর্তন ঘটলো। ঘটার পরে কি দেখলাম যে আইডিয়ার কোনো পরিবর্তন হলো না, মানুষের পরিবর্তন হলো। অর্থাৎ আমাদের যে এজেন্ডা, আমরা কি পরিবর্তন চাই, সেই পরিবর্তন বা আমাদের স্বপ্ন আকাঙ্ক্ষা কাজের কোনো পরিবর্তন ঘটলো না। আমি দেখলাম যে দলীয়করণ, বিভাজনের রাজনীতি এখনো চলছে। আমরা আমরা অনেক এবং আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি। এবং যদি বলি যে দলীয়করণ, আমরা ঘটনার 5ই আগস্টের পর বিভিন্ন জায়গায় যে সেট আপ, আমরা দলীয় ভিত্তিতে সেট আপগুলো হয়েছে, এতে কোনো সন্দেহ নেই, অর্থাৎ সেই জায়গাটার পরিবর্তন আসেনি। মানে তাহলে আমাদের মূল পরিবর্তনটা আসেনি কেন? আমরা আসলে সব সময় ফোকাস করেছি যে কে বলছে, কিন্তু আসলে কি বলছে, কে বলছে সেটা গুরুত্বপূর্ণ বিষয়। কারণ হচ্ছে যে আমরা সবসময় এটা আলাদা করতে পারি না, যার কারণে আমরা অবিশ্বাস দেখছি জামাতের আমিরের কথার প্রেক্ষিতে। কিন্তু আমরা আসলে কি বলছে এইটাও আমাদের আলোচনার বিষয় হওয়া দরকার, কারণ তা নাহলে আমাদের মৌলিক পরিবর্তনটা কিন্তু আসবে না। এবং আমরা এবং তাই দেখতে পাচ্ছি যে একই ঘটনার পুনরাবৃত্তি ঘটছে, একই ঘটনার পুনরাবৃত্তি ঘটছে। আমি যদি আরেকটু পেছনে যাই, যার কারণে বাংলাদেশের মানুষ যেটা হয় যে যে আমি প্রফেসর নাজমুল করিম, ঢাকা ইউনিভার্সিটির উনি সম্মানিত শিক্ষক ছিলেন এবং গবেষক। ওনার যে বাংলাদেশের সমাজ বিশ্লেষণ উনি করেছেন, সেখানে উনি দেখিয়েছেন যে এখানে আমাদের ঐতিহাসিকভাবে এখানে রাজার পর রাজা এসে গেছে, বিভিন্ন রেজিমের পরে রেজিম চেঞ্জ হয়েছে, সাধারণ মানুষ খুব ওইটা নিয়ে অতটা মাথা ব্যথা করে নাই, এই কারণে যে তাদের মনে হয়েছে যে আমাদেরকে তো কেউ আসলে খুব একটা বিবেচনা করছে না। তো উনি আমাদের
যে সমাজ কাঠামো এটা বা স্তরবিন্যাস ব্যাখ্যা করতে গিয়ে এই প্রসঙ্গটা বলেছেন। তো সেই সাধারণ মানুষের মধ্যে এরপরে কিছুটা সচেতনতা তৈরি হয়েছে, কিন্তু আমাদের সচেতনতা আমরা শুধুমাত্র তৈরি করেছি যে রাজনৈতিক পট পরিবর্তন, এবং তাও আবার রাজনৈতিক আদর্শগত পট পরিবর্তন না, আমরা এমন একটা পর্যায়ে নিয়ে আসি যে রাজনৈতিক ব্যক্তি ব্যক্তির পরিবর্তন। তো যখন আমরা শুধুমাত্র ব্যক্তি নিয়ে আলোচনা করি এবং দল কে কোনটা করলো, তখন আর আমাদের সাধারণ মানুষের মধ্যেও আমাদের মধ্যে তখন আর এই বিষয়টা খুব বেশি আলোচিত হয় না বা আলোচনায় আসে না যে আসলে আমাদের তো এই পরিবর্তনটা দরকার, এই পরিবর্তনটাকে আসছে, আমরা সেটা দিয়ে ফোকাস করি। আমরা প্রথমে ব্যক্তির সাথে মিলিয়ে নিই যে ওকে উনি করছেন, ওকে ওয়েদার রাইট অর রং, উনি করছেন এটা রাইট অর রং। কিন্তু আমার বিষয় ভিত্তিক যদি আলোচনাটা আমরা প্রমোট করতে পারতাম, সাধারণের মধ্যে জাগিয়ে তুলতে পারতাম, তাহলে আমাদের মৌলিক পরিবর্তনটা আসতো। যেহেতু এই বিষয়টা ঘটেনি, আমরা কিন্তু একই বিষয় বারবার দেখছি, এবং শুধু বারবার না, কোনো কোনো ক্ষেত্রে আমরা আসলে আরো খারাপভাবে দেখছি। আমি যে প্রসঙ্গে বলছিলাম যে আমি আরেকটু যদি আলোচনাটা একটু দীর্ঘায়িত করি, যে আমরা ধরেন যেই যেই অবস্থার অভিযোগের প্রেক্ষিতে মানুষ পরিবর্তনের টা অনেক সময় আশাবাদী হয়ে উঠেছিল পরিবর্তনের কারণে, যে ঠিক আছে আওয়ামী লীগ সরকার বিদেশ বা অন্যান্য দেশের প্রতি আনুগত্য করেছে, সেটা আমরা আরো ভয়াবহভাবে এখন দেখছি। হয়তো কাদের প্রতি আনুগত্য করছে সেইটার জায়গাটা চেঞ্জ হয়েছে। আমাদের আইন শৃঙ্খলা পরিস্থিতি ব্যাপক খারাপ হয়েছে। আমাদের নির্বাচন যেটা করতে যাচ্ছে সেটা কোনোভাবেই সার্বজনীন তো হবেই না, এবং কোনোভাবেই এটা গ্রহণযোগ্য হবে বলেও মনে হয় না, কারণ এখানে সব দল অংশগ্রহণ করবে না। এটা গত একটা সাক্ষাৎকারে দেখেছি যে আম, আম, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন যে আওয়ামী লীগে নির্বাচনে অংশ না নিলে তার দলীয় কর্মী সমর্থক অংশগ্রহণ করবে না। সুতরাং এটা হবে না। আবার বিএনপি বলেছে কয়েকদিন আগে যে যদি গণভোট হয়, গণভোটে জুলাই সনদ উপলক্ষে যদি গণভোট হয়, তাহলে তারা হয়তো এই গণভোটের পক্ষে হ্যাঁ বলবে না, তারা না ভোট দিবে। অর্থাৎ আলটিমেটলি আমরা দেখছি যে বিভাজন এবং আমরা সবার অংশগ্রহণ এর মধ্যে নিশ্চিত হচ্ছে না। তো সবার অংশগ্রহণ যখন নিশ্চিত হচ্ছে না, তার মানে মৌলিক পরিবর্তনটা আমি দেখছি না, কারণ আমাদের যে বিষয় কেন্দ্রিক আলোচনায় আমরা খুবই কম মনোযোগ দিয়েছি বিভিন্ন সময়ে। কিন্তু আরেকটা আপনি বিষয়, ইয়া, জি বলুন। এই দুটো কথা বললেন, কিন্তু দুটো জিনিস আপনার কথা থেকে আমি পেলাম। প্রথমত আপনি একবার বললেন আপনি একবার গণভোটকে অপ্রয়োজনীয় হিসেবে আখ্যায়িত করেন। এটা কেন, এটা আপনার কাছে আমি জানতে চাইবো, ছোট করে যদি বলেন। আরেকটা বিষয় হলো, আপনি এইমাত্র বললেন যে বিদেশ নির্ভরতা যেটা, যেটা আগের চেয়ে কমেনি বরং কিছু কিছু ক্ষেত্রে বেড়েছে। এটা আপনি আপনি পরের প্রশ্নটা আগে যদি বলেন যে আপনি কি দেখে মনে হলো, কি কারণে মনে হলো যে আগের চেয়ে বেড়েছে? আপনি জাস্ট যে রিসেন্টকার বক্তব্যের যে রেফারেন্সটা দিলেন একটু আগে, যে হঠাৎ করে আমাদের আলোচনার প্রেক্ষিতে যে বন্দর লিজ দেওয়ার প্রশ্ন চলে আসলো। আমাদের এই বন্দর লিজের প্রশ্ন, আমরা আমাদের সেন্ট মার্টিন আহ, নিয়ে যাবে কি যাবে না সেই প্রশ্ন আমরা কিন্তু বিভিন্ন সময় শুনে আসছি। আর এখন কিন্তু হুম, রাষ্ট্রীয়ভাবে ঘোষণা দিয়ে এটা বলা হচ্ছে। এর আগে হুম, আমাদের ধরেন ভারতের প্রতি নির্ভরতা নিয়ে অনেক সমালোচনা ছিল, কিন্তু রাষ্ট্রীয়ভাবে ঘোষণা দিয়ে কখনো কিন্তু বলা হয় নাই। বিভিন্ন সময় অস্বীকার right, করে আসা হয়েছে বিভিন্নভাবে, হুম, হয়তো বিভিন্ন কৌশলগতভাবে আহ, অপারগতার কারণে অনেক কিছু অর্জন করতে পারেনি বিগত সরকার, কিন্তু তারা কিন্তু সেটা কখনো রাষ্ট্রীয়ভাবে ঘোষণা দিয়ে এরকম আনুষ্ঠানিকভাবে কিন্তু বলেনি, বা সেটা একদম রাষ্ট্রীয় একটা প্রাতিষ্ঠানিক রূপ দেয়নি। বুঝতে পেরেছি। সেই জায়গায় এটা আর একদম স্পষ্ট। গণভোটটাকে আপনি অপ্রয়োজনীয় বলছেন কেন? কারণ গণভোট যেটার প্রেক্ষিতে হচ্ছে জুলাই সনদ। এখন জুলাই সনদের যে বিষয়গুলো ছিল, জুলাইয়ে যারা আন্দোলন করেছেন তাদের কি এই দাবিগুলো ছিল? তাদের তো এই দাবিগুলো ছিল না। তারা যখন আন্দোলন করেছেন তাদের একটা সামান্য দাবি ছিল যে কোটা। তারপরে ওকে একটা প্রেক্ষিতে মানুষজন নেমেছে, সরকার পরিবর্তন হয়েছে, তখন এই সরকারের প্রধান কাজ ছিল শুধুমাত্র দ্রুত নির্বাচন করে রাজনৈতিক সরকারের কাছে ক্ষমতা দিয়ে তারপরে তারা যা করার করবে। যদি সংবিধান সংশোধন করতে হয়, যদি সেখানে উচ্চকক্ষ নিম্নকক্ষ এরকম সংসদকে ভাগ করতে হয়, সেখানে আমার অন্যান্য যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রচলন করতে হয়, সেটা তারা করবে। কারণ কি, আমার যে রাজনৈতিক দলের নেতৃবৃন্দ তাদের একটা সামহাও যে গণতন্ত্রের সংজ্ঞা, তারা জনগণকে প্রতিনিধিত্ব করে। কিন্তু আপনি এখন জুলাই সনদকে মানুষের কাছে নিয়ে ভোট দিবেন। আচ্ছা, বাংলাদেশের শিক্ষার হারও যদি বলি, বাংলাদেশে যত লোক পড়ার কত একটা বিপুল জনগোষ্ঠী, তারা ইভেন পড়তেও পারবে না ওই ডিটেল। আর শুধু হ্যাঁ না। 40% লোক একদম বাংলাদেশে, মানে মানে পরিসংখ্যান বড় হিসাব অনুযায়ী 77.9% লোকের সাক্ষরতা জ্ঞান আছে, স্বাক্ষর জ্ঞান আছে। তার মানে সবাই যে পড়তে, এর মধ্যে কিন্তু সবাই পড়তে পারে না, ধরলাম সবাই পড়তে পারে,
তারপরে 22% মানুষ লিখতেও জানে না, স্বাক্ষর দিতে পারে না, পড়তে পারে না। তো আর ভোটাররা তো আর একই না। আইনের আইনের ছাত্র শিক্ষক ছাড়া এবং রাজনীতির ছাত্র শিক্ষক এবং রাজনীতিতে আগ্রহী ব্যক্তি ছাড়া তারা এই যে জুলাই সনদে যা যা বলা হয়েছে, যে উচ্চ কক্ষ বুঝবে। নিম্ন কক্ষ বা এই যে পরিবর্তনগুলো, তারা এগুলো কতটা বুঝবে? আমরা যখন এই বিষয়ে আলোচনা করতে আসি, আমরাও আরেকবার দেখে আসি যে আচ্ছা ঠিক আছে, সংবিধানের কোন ধারায়, যেমন জুলাই সনদে বলা হয়েছে কত কত সে 58 ধারা 2 ধারা, এই ধারাগুলো চেঞ্জ করতে হবে, প্রতিস্থাপন করতে হবে। আমাকে আবার সেগুলো দেখতে হয়েছে যে আচ্ছা ওই ধারাগুলো কি, আচ্ছা তত্ত্বাবধায়ক সরকার, আচ্ছা প্রধানমন্ত্রীর ক্ষমতা হ্রাসকরণ বা প্রেসিডেন্টের ক্ষমতা বৃদ্ধিকরণ, আমাকে দেখতে হয়েছে। তার মানে কি এই 6 মাস তাহলে এই সংবিধানের উপর ক্লাস নিবেন এই সরকার অন্যদের জনগণকে বোঝানোর আমার জন্য? আপনার কাছে মনে হয়েছে, যেমন আমার কাছে মনে হয়েছে যে জুলাই সনদটা পরে আমাকে মনে হয়েছে কি এটা একটা জিগজ্যাগ পাজলের মতো আর কি। হ্যাঁ, যে ওই ধারাটা প্রতিস্থাপন হবে, ওইটা আবার খুঁজে বাই করো, এবং ওইটা আবার খুঁজে বাই করতে হবে মানে বর্তমানে যে সংবিধান আছে ওটা থেকে। তো ওই হ্যাঁ, সংবিধানের কপি নিয়ে আসো, আইনে ওটা খুঁজো, তারপর দেখো কোনটা। এখন এগুলি করতে করতে বরং ভুলে যাই আমি যদি কি খুঁজতেছিলাম, ভুলে যাই। তখন এটা টোটালি একটা জিগজ্যাগ পাজলের মতো মনে হয়েছে। এবং এবং এই এগুলি সনদের হয় মধ্যে কেন, আপনি একবার উপরে সেটাকে যাবেন। জটিল করলে যেটা হয় যে কারোর যদি কোনো মতলব থাকে তাহলে সেই মতলবটা কিন্তু এখানে ঢুকিয়ে দেওয়া যায়। হ্যাঁ, সেইটা সেই সুযোগটা আছে। আর সবচেয়ে বড় কথা, এই সরকারকে তো এই দায়িত্ব কেউ দেয়নি। আর এই পরিবর্তনটা তো এরকম না যে ঠিক আছে একটা দীর্ঘদিনের আন্দোলনের ফল, একটা বিপ্লব, যে আমি ঠিক আছে বিপ্লবের কিছু এজেন্ডা ছিল, আমার কিছু চাওয়া ছিল, আমাদের দাবি দেওয়া ছিল, আমরা এরকম একটা ব্যাপক সামাজিক পরিবর্তন চেয়েছিলাম, তার আলোকে পরিবর্তনটা ঘটেছে। জামায়াত দাবি করেছে তারা এর সাথে যুক্ত ছিল বা অন্যান্য দলগুলো দাবি করেছে, কিন্তু তাদের এই আন্দোলনের আগ পর্যন্ত তাদের তো এরকম কোনো এজেন্ডাই ছিল না যে তারা রাষ্ট্রের এই পরিবর্তনটা আনবে, এই পরিবর্তনটা আনবে। তাহলে এখন আমার এই পরিবর্তনের প্রশ্ন আসছে কেন? এখন বড় বড় জোর এই সরকারের দায়িত্ব ছিল আসলে এই নির্বাচনটা দেয়া। এখন তারা দাবি করেছে ওকে নির্বাচন দিতে হলে আমাকে তো নিরপেক্ষ নির্বাচন দিতে হবে, বিভিন্ন জায়গার কাঠামো পরিবর্তন করতে হবে, যে আগের সরকার যে তাদের ছিল রাজকুমার, সেখানে শাম্মী কাপুর এবং সাধনা সেখানে মূল ভূমিকায় ছিলেন। আর একটা গান ছিল সেখানে, গানটা গেয়েছিলেন মোহাম্মদ রফি আর লতা মঙ্গেশকর। तुमने पुकारा और हम चले आए, जान हथेली पर ले आए रे, तुमने पुकारा और हम चले आए। খুব ইন্টারেস্টিং, মানে এখানে তুমি ডাকলে আর আমি চলে আসলাম, মানে আমার জান, আমার প্রাণ হাতের মধ্যে নিয়ে চলে এসেছি তোমার কাছে, তুমি দেখেছো না আসে পারি। অজিত দোভালের আহ্বানে বা নির্দেশে বা আদেশে ডক্টর খলিলুর রহমান দিল্লিতে যাচ্ছেন। যাওয়াটা খুব অনভিপ্রেত, কোনো দরকার ছিল না। এটা কি ধরনের রিলেশনশিপ ভারতের সঙ্গে? শেখ হাসিনার উৎখাতের পরে যে সম্পর্ক, সেটা হচ্ছে তারা আমাদের অঙ্গুলি হেলন করছেন, এটা করছো কেন, সেটা করছো না কেন, তোমার দেশে গণতন্ত্র নাই কেন, নির্বাচন হচ্ছে না কেন, ইত্যাদি। ডক্টর ইউনূসকে বারবার বলছেন তুমি তো একটা আনইলেক্টেড সরকার চালাও। এবং ডক্টর ইউনূস বহু চেষ্টা করেও দিল্লিতে যেতে পারেননি, তিনি বেইজিং এ গেলেন, সেটা নিয়েও ভারতের উষ্মা। এবং ডক্টর ইউনূস বলেছিলেন যে আমি তো যেতে চেয়েছিলাম কিন্তু আপনারা আমন্ত্রণ করেননি, তাই আমাকে চীনে যেতে হয়েছিল। যাই হোক, ওই পুরোনো কাসুন্দি ঘাটছি না। এখন ডক্টর খলিলুর রহমান অজিত দোভালের নির্দেশে দিল্লি যাচ্ছেন। কলম্বো সিকিউরিটি কনক্লেভ নামে একটা অর্গানাইজেশন হয়েছে 2020 সালে, সেটার একটা সম্মেলন, সামিট, 7th সামিট হচ্ছে দিল্লিতে, সেখানে উনি যাচ্ছেন 20 নভেম্বর। এই কলম্বো সিকিউরিটি কনক্লেভ, সিএসসির মূল কাজ হচ্ছে সিকিউরিটি, ম্যারিটাইম সিকিউরিটি দিয়ে, মানে সামুদ্রিক, মানে নৌ সিকিউরিটি ব্যাপারে তারা আলোচনা করে। কিন্তু এর আগে যে অভিজ্ঞতা আমাদের, সেটা খুবই সুখপ্রদ না বাংলাদেশের জন্য, অসম্মানজনক। তারপরে ডক্টর ইউনূস কিভাবে ডক্টর খলিলুর রহমানকে দিল্লিতে পাঠাবেন, সেটা আমার কাছে খুব অবাক লাগছে। যে খলিলুর রহমান যাচ্ছেন এবং এর
তাৎপর্য কি, কি আলাপ করতে যাবেন? সিএসসির মেম্বার কারা? ভারত, শ্রীলঙ্কা, মালদ্বীপ, মরিশাস ও বাংলাদেশ, 5টা দেশ। বাংলাদেশ জয়েন করেছে শেখ হাসিনার আমলে 2024 সালে। এবং ইতোপূর্বে ডক্টর ইউনূসের সঙ্গে নরেন্দ্র মোদীর দেখা হয়েছিল ব্যাংককে, বিমস্টেক কনফারেন্সে, এপ্রিল মাসের 7 তারিখে এবছর। সেখানে ডক্টর ইউনূস শেখ হাসিনাকে ফেরত পাঠানোর অনুরোধ করল এবং ভারতকে বাংলাদেশ চিঠিও লিখল যে শেখ হাসিনাকে এক্সট্রাডাইট করা হোক, তাকে এখানে বিচারের জন্য আমাদের দরকার। ভারত সরকার সে চিঠির কোনো জবাব দেবারই প্রয়োজন বোধ করল না। আর সেখানে সার্ক ভেঙে, পাকিস্তান যাতে সার্কে থাকতে না পারে সেই জন্য সার্ক ভেঙে দিল প্রায়, মানে আনঅফিসিয়ালি 2016 সালে। এবং তারপরে সার্কের আর কোনো সম্মেলন হয়নি। $1 বিলিয়ন কোয়েশ্চেন হচ্ছে বাংলাদেশ কেন এই কলম্বো সিকিউরিটি কনক্লেভের মিটিং এ যাচ্ছে। এবং ম্যারিটাইম সিকিউরিটি শুধু আলোচনা হবে না, সেখানে তারা বাংলাদেশকে সবক দেবে যে তোমরা হাসিনাকে কেন বিচার করছো, এটাই মূল উদ্দেশ্য। 7 এপ্রিল 2025 যেখানে সভা হলো, বিমস্টেকের সম্মেলন ব্যাংককে, সেখানে ডক্টর ইউনূসের সঙ্গে নরেন্দ্র মোদীর সংক্ষিপ্ত আলোচনা হয়েছে, খুব সংক্ষিপ্ত না, প্রায় 38 মিনিট। সেখানে নরেন্দ্র মোদী ইউনূসকে খুব লেকচার দিয়েছেন যে তোমরা যদি এরকম এইটা না করো, ওইটা না করো, মানে ধমকি দিল তাদেরকে। ইন্ডিয়া জানিয়ে দিল বাংলাদেশকে যে তোমরা যদি আমাদের অভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ বন্ধ না করো, তাহলে যে প্রতিক্রিয়া হবে ভারতে, তার ফল কিন্তু তোমাদের জন্য ভালো হবে না। এই ধরনের হুমকি দিলেন নরেন্দ্র মোদী এবং অজিত দোভাল। তার মানে এটা বলে দিলেন যে তোমরা আমাদের জন্য ক্ষতিকর, আমাদের জন্য ক্ষতির কাজ করো। এটা খুবই অসৌজন্যমূলক, অপমান করার একটা কথা। ডিপ্লোম্যাটিক্যালি একটা দেশ আরেকটা দেশকে বললে তাদের সঙ্গে কোনো ডিপ্লোম্যাটিক সম্পর্ক থাকার কথা না। কিন্তু বাংলাদেশ তবুও ভারতের এই অগ্রহণযোগ্য ব্যবহার উপেক্ষা করে খলিলুর রহমান দিল্লিতে যাচ্ছে। এবং যেখানে ব্যাংককে বলা হলো যে বাংলাদেশ allows agencies and elements to carry out anti-Indian activities from Bangladesh. বাংলাদেশের ভেতর থেকে ভারতের বিরুদ্ধে কাজ করার জন্য বিভিন্ন এজেন্সি এবং বিভিন্ন এলিমেন্ট, সন্ত্রাসীদেরকে বাংলাদেশ সরকার লালন পালন করে, ভারতের বিরুদ্ধে তারা কাজ করে। এবং অজিত দোভাল বিমস্টেকের মিটিং এ খলিলুর রহমানকে বলেছিলেন, তোমাদের পাকিস্তানের সঙ্গে এত গভীর সম্পর্ক কেন? পাকিস্তানের সঙ্গে তোমরা সামরিক সহায়তা কেন, সহযোগিতা কেন করছো? এবং তোমাদের অ্যাক্টিভিটি হচ্ছে, বাংলাদেশ ইজ ক্যারিং আউট অ্যাক্টিভিটিস ইনিমিক্যাল টু ইন্ডিয়ান ইন্টারেস্ট। বাংলাদেশ এমন অ্যাক্টিভিটিস করছে যেটা ভারতের জন্য শত্রুতামূলক। এবং আরো বলা হলো, তোমাদের দেশে পাকিস্তানের মিলিটারি ইন্টেলিজেন্স, ইন্টার সার্ভিসেস ইন্টেলিজেন্স, ISI লিঙ্ক রয়েছে। তারা পাকিস্তানিরা তোমাদের ওখানে ট্রেনিং দেয়, অস্ত্র দেয় ভারতের 7 সিস্টার্স উত্তর পূর্ব রাজ্যগুলোতে সন্ত্রাস করার জন্য, এবং বাংলাদেশের মাটি ব্যবহার করে এগুলো করা হয়। এগুলো ইউনূস সরকার গিললেন, প্রতিবাদ করলেন না। এবং প্রতিবাদ না করে এখন অজিত দোভাল ডাক দিয়েছে আর খলিলুর রহমান চলে যাচ্ছে। এবং অজিত দোভাল ডক্টর খলিলুর রহমানকে সে ব্যাংককে বলেছিলেন যে ডক্টর ইউনূস had set free Islamist terrorists. ইসলামী সন্ত্রাসীদের উনি জেল থেকে ছেড়ে দিয়েছেন
তারা কারা? হেফাজতে ইসলাম এবং ইসলামী ঐক্য জোট, এই দল যারা করে তারা নাকি সব ইসলামী সন্ত্রাসী। এ কথা অজিত দোভাল খলিলুর রহমানকে বলেছিলেন ব্যাংককে। খলিলুর রহমানের উচিত ছিল ওয়াক আউট করা, যে তোমার সঙ্গে আবার কথা বলার কিছু নেই। আর আবার নভেম্বরের 20 তারিখে দিল্লি যাচ্ছেন অজিত দোভালের আহ্বানে। খুবই অপমানকর, লজ্জাস্কর ব্যাপার। এবং অজিত দোভাল আরো বললেন, বাংলাদেশে হিন্দুদের উপর আক্রমণ করা হচ্ছে, হিন্দুদের মারা হচ্ছে, তাদের তাড়িয়ে দেওয়া হচ্ছে। এবং ডক্টর ইউনূস বেইজিং এ একটা মন্তব্য করেছিলেন যে ভারতের উত্তর পূর্ব রাজ্যগুলো ল্যান্ডলকড, তাদের জন্য বাংলাদেশ একমাত্র সি আউটলেট দিতে পারে, চট্টগ্রাম বন্দর। এটা নাকি খুবই আপত্তিকর কথা। মানে ভারতের উত্তর পূর্ব অঞ্চল, তাদের সমুদ্রে যাবার কোনো অ্যাক্সেস নাই, এইটা স্মরণ করিয়ে দিয়ে ডক্টর ইউনূস বলেছিলেন যে এখন আমরাই তোমাদের একমাত্র সমুদ্রে যাবার রাস্তা করে দিতে পারি। এটা নাকি খুবই আপত্তিকর হয়েছে এবং মোদিও খুব রাগান্বিত হয়েছেন ইউনূসের উপর। অজিত দোভালও এক চোট নিলেন, এক হাত নিলেন খলিলুর রহমানের উপর। এবং অজিত দোভালকে যখন খলিলুর রহমান হাসিনাকে ফিরিয়ে আনার ব্যাপারে বললেন, তারা বলছে কোনোভাবেই কোনো মূল্যে আমরা হাসিনাকে বাংলাদেশে ছেড়ে দেব না। যদিও বলা হলো যে হাসিনার বিরুদ্ধে মামলা রয়েছে, মানুষ হত্যা এবং লুটপাটের মামলা রয়েছে। মোদি বলছে না, হাসিনাকে যেতে দেয়া হবে না। ডক্টর ইউনূস যখন তাকে বললেন যে হাসিনা বাংলাদেশ বিরোধী অপপ্রচার করছে, মোদি বললেন আমি তো দেখি না এমন কোনো বক্তব্য হাসিনা দিয়েছে যেটা বাংলাদেশের বিরুদ্ধে যায়। এবং উল্টা মোদি ইউনূসকে বললেন, we want to see free, fair and inclusive elections and democracy in Bangladesh. কি মাতব্বরি দেখেন, আমরা বাংলাদেশে একটা মুক্ত, স্বাধীন, অংশগ্রহণমূলক নির্বাচন চাই এবং একটা গণতান্ত্রিক সরকার চাই। 15 বছর যে হাসিনা কোনো নির্বাচন না করে বিনা নির্বাচনে একটা স্বৈরাচারী শাসন ব্যবস্থা, ফ্যাসিবাদী শাসন ব্যবস্থা চালালো, তার দিকে কোনো ইঙ্গিত না করে মোদি উল্টা ইউনূসকে বলছেন যে তোমাদের এটা করতে হবে, সেটা করতে হবে, একটা বিগ ব্রাদার অ্যাটিটিউড। তা সত্ত্বেও এই ইউনূস সাহেব খলিলুর রহমানকে দিল্লি পাঠাচ্ছে। এটা কিসের লক্ষণ? যে বাংলাদেশ একটা নতজানু পররাষ্ট্র নীতি চালিয়ে যাচ্ছে ভারতের সঙ্গে চোখে চোখ রেখে কথা বলার কোনো সাহস ইউনূস সরকারের নেই। সংবাদ সম্মেলন হতো গভীর রজনীতে এবং তার ফলাফল 2001 থেকে 2006 মধ্যে বিএনপির এই কালচারটি বিএনপিকে কোথায় নিয়ে গেছিল একটা 111-এর মাধ্যমে আমরা সেটা দেখতে পেরেছি। তো সেই দিক থেকে যদি আপনি বিচার করেন, বিশ্লেষণ করেন, তাহলে আমাদের দেশে যখনই কোনো মানে সচরাচর যে ঘটনাগুলো ঘটে না, তার পরিণতি মানুষকে কতটা, যাকে বলা হয়, বিব্রত করে, বিপদের মধ্যে ফেলে এবং পুরো দেশ জাতির জন্য কতটা ক্ষতিকর হয়, তার একটা বাস্তব নমুনা আপনারা দেখেছেন শেখ হাসিনার সংবাদ সম্মেলনের মাধ্যমে। শেখ হাসিনা তার ক্ষমতাকালে সংবাদ সম্মেলনটিকে একটি মানে আর্ট অফ পলিটিক্স হিসেবে তিনি প্রতিষ্ঠা করার চেষ্টা করেছিলেন। এটি হয়ে গেছিল একটি বিনোদন মাধ্যম এবং সাংবাদিকরা সারা বছর অপেক্ষা করতেন বা সারাক্ষণ অপেক্ষা করতেন কবে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি সংবাদ সম্মেলন হয় এবং তারা সেখানে গিয়ে মনের আনন্দে শেখ হাসিনার প্রশংসা করবেন এবং শেখ হাসিনার যারা শত্রু তাদেরকে গালাগাল দেবেন, তাদের 14 গোষ্ঠী উদ্ধার করবেন। এবং এই কাজ করতে করতে সাংবাদিক এবং কলাকৌশলী এবং শেখ হাসিনা তাদের সবারই এই পুরো বিষয়টিকে জীবনের একটা অপরিহার্য অঙ্গ বলে মনে হতো। তারা ভাত খাবেন কি খাবেন না, ঘুমাবেন কি ঘুমাবেন না, বা জীবনের অন্য কোনো প্রয়োজনীয় কর্ম করবেন কি করবেন না, তার চাইতেও সেই সংবাদ সম্মেলনটির আয়োজন করা, কথা বলা, এটিকে নিয়ে সেলিব্রেট করা, উৎসব পালন করা, ওটি আওয়ামী লীগের সরকার, প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে কার্যকালের যত যাকে বলা হয় গুরুত্বপূর্ণ কর্ম
এবং তার সঙ্গে সঙ্গে তার অনুগত বিশ্বস্ত যারা সাংবাদিক ছিলেন তাদের জীবনের অঙ্গ হয়ে গিয়েছিল। এর প্রেক্ষিতে দেখুন যে কথাটি বলা হয় যে তোমার যেখান থেকে শুরু সেখানে তোমার শেষ হবে। যে সংবাদ সম্মেলন দিয়ে শেখ হাসিনা আত্মতৃপ্তি পেতেন, ঠিক সেই সংবাদ সম্মেলনে অনাহতভাবে আনএক্সপেক্টেডলি এমন একটি ঘটনা ঘটল যে ঘটনা একটি সরকারের পতনকে অনিবার্য করে তুলল। দ্বিতীয় যে ঘটনা হলো যে আওয়ামী লীগ সরকারের জমানাতে তারা সবচেয়ে স্বাচ্ছন্দ্য বোধ করত কোর্ট কাছারির মাধ্যমে তাদের ইচ্ছাটাকে তারা প্রতিফলিত করত। তারা এই জাতির উপর যা কিছু চাপাতে চেয়েছে, প্রতিপক্ষকে যেভাবে সাজা দিতে চেয়েছে, অপদস্থ করতে চেয়েছে, সব কিছুর মূলেই তারা আইন আদালত, কোর্ট কাছারি, বিশেষ করে আইন মন্ত্রণালয়কে তারা ব্যবহার করার চেষ্টা করেছে। এবং এই একটি ঘটনার ফলে দেখা গেল যারা আইন মন্ত্রণালয়ে চাকরি করতেন, আইনমন্ত্রী ছিলেন, কিংবা সরকার খুব ঘনিষ্ঠ জন হিসেবে বোথ জুডিশিয়ারির যে বার এবং বেঞ্চে যারা নেতৃত্ব দিতেন, তারা নিজেদেরকে মনে করতেন কিং মানে কিং অব দ্য রিং, বা তাদের চেয়ে আসলে ক্ষমতাধর কেউ নেই। ফলে যখন এই আন্দোলন নিয়ে একটা হাইকোর্টের রায়ের দরকার ছিল এবং সেই রায়টি শেষমেশ দেওয়া হয়েছিল, কিন্তু সংশ্লিষ্ট বিচারক যারা একেবারে সুখর স্বপ্নে বিভোর ছিলেন এবং তারা মনে করেছিলেন 2041 সন পর্যন্ত তাদের সেই সুখর স্বপ্নে কেউ বাধা সৃষ্টি করতে পারবে না। তারা যখন মনে করছিলেন যে তাদের কর্মজীবন শেষ হওয়ার পর তারা মন্ত্রী হবেন, এমপি হবেন, ঠিক সেই সময়টিতে হঠাৎ করে তারা যে রাগ হয়ে গেলেন বা তারা যে উষ্মা দেখালেন, এটির পরিণতিতে রাজপথ যেভাবে উত্তপ্ত হয়ে পড়েছিল, সেই উত্তপ্ত রাজপথই কিন্তু আওয়ামী লীগ সরকারের পতন ডেকে নিয়ে আসছিল। এত কথা বলার যে মূল কারণ সেটি হলো বর্তমান সরকার, শেখ হাসিনার সরকারের পর এই যে ডক্টর মোহাম্মদ ইউনূস সরকার, তারা যে জিনিসগুলোকে নিজেদের সম্পদ মনে করে আসছিল সেটি হলো ডক্টর মোহাম্মদ ইউনূসের আন্তর্জাতিক পরিচিতি। আপনারা ইতিমধ্যে জানেন যে তার সেই আন্তর্জাতিক পরিচিতি এখন তার জন্য বুমেরাং হয়ে পড়েছে। 2 নম্বর হলো যে তিনি বিদেশি গণমাধ্যমে অহরহ বক্তব্য দেন এবং প্রতিনিয়ত ফ্রিকুয়েন্টলি বিদেশ যাতায়াত করেন। এই দুটো জিনিস তার জন্য বুমেরাং হয়ে পড়েছে। থার্ডলি হলো তিনি কথা বলতে পছন্দ করেন, কথা শোনার চাইতে তিনি কথা বলতে পছন্দ করেন ইংরেজি এবং বাংলায়। এবং তিনি আজকের এই অবস্থানে এসেছেন, তার পিছনে তার শব্দ চয়ন, তার কথা বলার যে আর্ট, এটি একটা বিরাট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তিনি খুব সহজে মানুষকে কনভিন্স করতে পারেন, মানুষের মনে বিশ্বাস স্থাপন করতে পারেন এবং মানুষের সেই বিশ্বাসকে পুঁজি করে তিনি তার কাঙ্ক্ষিত মাকামে বা গন্তব্যে তিনি পৌঁছে যেতে পারেন। তার যে গ্রামীণ ব্যাংকটি, এটি ছিল অ্যাবসলিউটলি মোটিভেশনাল ইনস্টিটিউশন। তিনি তার সহযোদ্ধা যারা আছেন, গ্রামীণ ব্যাংকের যারা কর্মকর্তা কর্মচারী আছেন এবং যারা গ্রাহক, তাদের সবাইকে মোটিভেট করতে পেরেছিলেন। এই মোটিভেশন দিয়েই তার জীবনের সফলতা। তিনি যখন সারা দুনিয়াতে 3-0 থিওরি নিয়ে ছুটছেন এই 18 মাস আগ পর্যন্ত, মানে তিনি এই যে ক্ষমতা 18 না, ঠিক 14 মাস, তো এই যে 14 মাস সময় তার, এই 14 মাস সময়ের আগে এই 3-0 থিওরি ছিল সারা পৃথিবীর বিস্ময়। এখানে ইটালির কোনো বিখ্যাত ক্লাব, ফ্রান্সের রাজ দরবার কিংবা ফ্রান্সের মন্ত্রী পরিষদ, প্রেসিডেন্সিয়াল প্যালেস, ইটালি, আমেরিকা, সৌদি আরব, এমনকি ভারত, এদের ক্ষমতার কেন্দ্রগুলোতে ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তার 3-0 থিওরি সেখানে একটা বিস্ময় তৈরি করেছিল, যা এখন এই সময়টিতে এসে ঠাট্টা মশকারার কারণ হয়ে গেছে। 3-0 মানে কেউ যদি পরীক্ষায় ফলাফল 0 করে তো তাকে একটা গোল দেওয়া হয় যে তুমি এটা 0 পেয়েছো, ডিম পেয়েছো। আর যখন মানুষ খুবই খারাপ করে তখন তাকে 3টা 0 দেওয়া হয়। ওই 3টা 0 যেটা নেতিবাচক অর্থে, সেই নেতিবাচক অর্থে ডক্টর মোহাম্মদ ইউনূসের যে আবিষ্কার 3-0 থিওরি, এটি এখন পর্যবসিত হয়েছে। তো যেটা বলছিলাম যে তিনি তার যে আত্মবিশ্বাস, তিনি মানুষকে কনভিন্স করতে পারেন, তিনি যা বলেন মানুষ বিশ্বাস করে এবং মানুষ রিয়্যাক্ট করে না, অ্যাক্ট করে। তার সেই যে কথা বলার ধরন এবং প্রকৃতি গত 14টি মাসে তার জন্য বুমেরাং হয়ে পড়েছে। তিনি যে কয়বারই এই গত 14 মাসে বিদেশে গিয়ে বক্তব্য দিয়েছেন,
সাক্ষাৎকার দিয়েছেন বিভিন্ন গণমাধ্যমে, এগুলো সব কিছু তার জন্য বুমেরাং হয়ে পড়েছে এবং সব জায়গাতে তিনি একটা না একটা বিতর্ক তৈরি করে ফেলেছেন। তিনি যে কবার জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন প্রায় সবগুলো ভাষণই নানা রকম বিতর্ক তৈরি করেছে, বিভেদ এবং বিসংবাদ তৈরি করেছে। এবং সর্বশেষ তিনি যে ভাষণটি দিলেন, এই ভাষণটি তার অতীতের সমস্ত ভাষণগুলোকে রেকর্ড একেবারে ব্রেক করে পরাজিত করে এক নতুন বিস্ময়কর বিতর্ক তৈরি করে ফেলেছে। প্রথমত এটি একটি মানে সময় নির্বাচনী আমি বলবো। দুপুরে এই সময়টি নির্বাচন করা হয়েছে, কেন করা হয়েছে, কী কারণে করা হয়েছে এটি বলতে পারবো না। আপনারা জানেন যে 13 তারিখে সারা বাংলাদেশে আওয়ামী লীগ লকডাউন ঘোষণা করেছিল। তো এত বড় একটা লকডাউনের বিপরীতে যখন সারা বাংলাদেশ অচল এবং আওয়ামী লীগের পতনের পরে 13ই নভেম্বর তারিখে বাংলাদেশে যা কিছু হয়েছে এটা মানুষ কল্পনা করতে পারেনি। আওয়ামী লীগের লোকজন সাহসী, এতটা সাহসী হয়ে পড়েছে যেটা বিস্ময়কর। এতটা সাহসী তারা কি করে হলো, কোথায় পেল এই সাহস? এসব নিয়ে যখন কথাবার্তা হচ্ছে, যখন পদ্মা সেতু, ঢাকা মানে বরিশাল সড়ক, বৃহত্তর ফরিদপুরের সমস্ত রাস্তাঘাটে যখন আওয়ামী লীগের লোকজন ঢাল সুরকি থেকে শুরু করে আমাদের যে সকল দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে পুরো রাষ্ট্র ব্যবস্থাকে মাহরুম, অসহায় করে তুলেছে, ঠিক সেই সময় যখন ডক্টর মোহাম্মদ ইউনূস বললেন যে তিনি ভাষণ দিবেন, তখন লোকজন কোনটা আশা করেছে? যে তিনি হয়তো আওয়ামী লীগের বিরুদ্ধে বলবেন, তিনি হয়তো রাগ করে বলবেন আমি চলে যাচ্ছি, তিনি হয়তো বলবেন যে আপনারা নতুন কাউকে দেখেন, এই ধরনের কথাবার্তা। আদারওয়াইজ দুপুরে এই ধরনের ভাষণ হতে পারে না, মানুষের যে এক্সপেকটেশন। দ্বিতীয়ত যে ওই সময়টা তার প্রেস সচিব তিনি বললেন যে মানুষ এই যে লকডাউনে অংশগ্রহণ করেছে বলে যে কথাবার্তা বলা হচ্ছে, বা মানুষ যে ঘর থেকে বেরোচ্ছে না, আজকে রাস্তাঘাট ফাঁকা, এর মূল কারণ হলো তারা সবাই ঘরে বসে আছে ডক্টর মোহাম্মদ ইউনূসের বক্তব্য শোনার জন্য। এতে করে ওনার বক্তব্যের মান কতটা বাড়লো, তার সাথে বড় ব্যাপার হলো যে বাংলাদেশে যে লকডাউন বাস্তবায়ন হচ্ছে, মানুষ যে অংশগ্রহণ করছে এবং মানুষ যে ঘরে আছে, এই কথাটা ওনার প্রেস সচিব একেবারে সিল মেরে সেটা প্রমাণ করে দিলেন। তো যেটা বলছিলাম যে তিনি এই ভাষণটা কেন 13 তারিখে দিতে গেলেন। উনি যে বিষয়গুলো বলবেন সেই বিষয়গুলো তো পুরনো, সেটা 12 তারিখে বলতে পারতেন, সেটি 13 তারিখ রাতে বলতে পারতেন, এমনকি 14 তারিখে বলতে পারতেন। কিন্তু উনি যখনই 13 তারিখ দুপুরবেলাকে টার্গেট করেছেন, ইট মিনস তিনি শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করেছেন। তার একটি বক্তব্য যেটা আশা সঞ্চার করেছিল, হতাশা সঞ্চার করেছিল, বা মানুষকে উৎসাহী করেছিল, সেই সব বিষয়, যে সমস্ত বিষয় আমি ইতিপূর্বে বললাম, যে তিনি চলে যাবেন, তিনি আর থাকবেন না, তিনি রণে ভঙ্গ দিবেন, অথবা তিনি আওয়ামী লীগের বিরুদ্ধে খুব রাষ্ট্রিক অ্যাকশনে যাবেন, খুব রাগ হয়ে যাবেন, জরুরি অবস্থা জারি হবে, ইত্যাদি ইত্যাদি নানা রকম যে বিষয় নিয়ে মানুষ শঙ্কা করেছিল, তিনি তার ধারে কাছে গেলেন না। দ্বিতীয়ত তিনি সেই দিন যে ঘোষণা করলেন জুলাই সনদ সম্পর্কে, তার বাস্তবায়ন সম্পর্কে, নির্বাচন সম্পর্কে, গণভোট সম্পর্কে, এটি বাংলাদেশের জন্য বলতে গেলে একটা নতুন অশনি সংকেত তৈরি করে ফেলল। এবং সেই অশনি সংকেতের কারণে জামাত এবং বিএনপির মধ্যে যে বিভেদ এবং বিসংবাদ এখন চরমে। এখন দৃশ্যত আমরা দেখতে পাচ্ছি যে রাজনৈতিক দলগুলো, বিশেষ করে সরকারের সঙ্গে যারা কোঅপারেশন করছিল, তারা অস্থিরতায় ভুগছে। ওনার ভাষণের সঙ্গে সঙ্গে জামাত প্রতিক্রিয়া দেখালো, বিএনপি প্রতিক্রিয়া দেখালো নেতিবাচক। এবং এই ভদ্রলোকে যা যা বলার, সেই প্রতারণা থেকে শুরু করে অন্য যে সকল, মানে প্রতারক বলা থেকে শুরু করে অন্য যে সকল কথাবার্তা, বিশ্বাসভঙ্গ করা, প্রতারণা করা, এই সকল কথাবার্তা বিএনপি বলল সকালবেলা, মানে ভাষণ